সুপ্রিয় দর্শক, এশিয়ান টেলিভিশনের লাইভ টক শো টেবিল টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিরাজুল ইসলাম। আপনারা সবাই জানেন গতকাল 4 সংস্কার কমিশন সংবিধান, নির্বাচন ব্যবস্থা, পুলিশ এবং দুদকের সংস্কারের বিষয়ে প্রতিবেদন জমা দিয়েছে। তাতে নানা রকমের সংস্কারের সুপারিশ করা হয়েছে। এছাড়া আজকে প্রধান উপদেষ্টার দপ্তরে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করার বিষয়ে সর্বদলীয় বৈঠক বসেছে। এসব কিছুর লক্ষ্য হচ্ছে দেশকে একটা ইতিবাচক পরিবর্তনের দিকে নিয়ে যাওয়া। এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আজকের আলোচনার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি 3 জন অতিথিকে। তারা হলেন অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, বিশিষ্ট অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক; ইকতেদার আহমেদ, সাবেক জজ ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার; এবং এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। তো চলুন আমরা আলোচনায় যাই। ডক্টর মাহবুবুল্লাহ, আপনার কাছে আমরা প্রথমেই জানতে চাই যে এই যে সংস্কার প্রতিবেদন জমা দেওয়া হলো, তাতে কতটা সংস্কার করা যাবে সে প্রশ্নই বড় হয়ে দেখা দিচ্ছে। আপনি কি মনে করেন? না, সংস্কার যেটা হতে হবে, নিঃসন্দেহে সংস্কারের একটা প্রয়োজনীয়তা আছে, কিন্তু সংস্কারকে বাস্তবায়ন করতে গেলে সেটাকে বিধিবদ্ধ করতে হয়, আইনে নিয়ে আসতে হয়। তো আইনে যদি নিয়ে আসতে হয় তাহলে সেটার জন্য প্রয়োজন হবে একটা আইনসভা, একটা সংসদ, এবং সংসদ আইনের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে এই সব জিনিসগুলো গ্রহণ করবে। তখনই এটা চূড়ান্তভাবে গ্রহণ করা হয়েছে বলে আমরা ধরে নেব। কিন্তু বর্তমানে যে সরকারটি আছে, এই সরকারটি কিন্তু নির্বাচিত সরকারও নয়, এবং এই সরকার যেটাকে বলা যায় যে এর কোনো সংবিধানও নাই, এর কোনো সংসদও নাই। এবং বাস্তবে অবস্থাটা সেটা হচ্ছে তারা যেটা করে যেতে পারেন জাতির জন্য, যেটা মঙ্গলজনক হবে, সেটা হচ্ছে তারা এই সংস্কার কমিশনগুলোর মাধ্যমে বেশ কিছু সুপারিশ পরবর্তীতে যারা সরকার গঠন করবে তাদের জন্য তারা রেখে যেতে পারেন। আর সীমিত কিছু পরিসর হয়তো আছে যেখানে তারা এখনই পদক্ষেপ গ্রহণ করতে পারেন। তো আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে যে আইনসভা নেই, তার মানে সংসদ নেই, যার কারণে সংস্কার বাস্তবায়ন করা এই সরকারের পক্ষে অসম্ভব যদি হয় তাহলে, অথচ জনগণের চাহিদা বা যে জুলাই বিপ্লবের যে আপনার মোটিভ বা লক্ষ্য, উদ্দেশ্য বা প্রত্যাশা, সেই জায়গায় কিন্তু টোটাল একটা সংস্কারের চাহিদা জনমনে আছে। দেশের ভেতরে এইরকম একটা প্রবণতা কিন্তু দেখা যাচ্ছে, রাজনৈতিক অঙ্গনেও তাই। রাজনৈতিক দলের ভেতরেও কিন্তু অনেকে এটাই চাচ্ছে। সেক্ষেত্রে এই যে চাওয়া পাওয়ার একটা দূরত্ব বা আইন বিধিবদ্ধ করার ব্যাপার যেটা আপনি বলছিলেন, এই জায়গাটা, এই গ্যাপ পূরণ করার পথটা কি, পদ্ধতি কি হবে? শোনেন, সোনার পাথর বাটি বলে একটা কথা আছে। আমরা একদিকে বলছি বিপ্লব, আরেকদিকে বলছি সংস্কার, আরেকদিকে বলছি পরিবর্তন, এইসব কথাগুলো আমরা বলছি। তো বিপ্লব যদি হয় তাহলে কিন্তু সংস্কার নয়, বৈপ্লবিক পরিবর্তন, রাষ্ট্রের, সমাজের সার্বিক পরিবর্তন, একেবারে ওলটপালট করে দেওয়া, একেবারে পরিবর্তন করে দেওয়া। তো আমরা তো পুরানো অনেক কিছুই রেখে দিয়েছি। রাষ্ট্রযন্ত্রের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। যেই আমলাতন্ত্র ছিল সেই আমলাতন্ত্র আছে, যে পুলিশ বাহিনী ছিল সেই পুলিশ বাহিনী আছে, যেই গোয়েন্দা সংস্থা ছিল সেই গোয়েন্দা সংস্থা আছে, এবং আরও যেটা শিক্ষা, সংস্কৃতি, বিভিন্ন ক্ষেত্রে যে সেনাবাহিনী ছিল সেই সেনাবাহিনী আছে। কিন্তু আমি যতদূর জানি, আপনি তো ইরানে কাজ করেছেন, ইরান একটা বিপ্লবের মধ্য দিয়ে আজকের অবস্থায় পৌঁছেছে, এবং সেইখানে বিপ্লবকে রক্ষা করার জন্য রেভলিউশনারি গার্ড বলে একটা বাহিনী আছে। তো ইরানে ইলেকশন হয়, নির্বাচন হয়, কিন্তু সেখানেও একটু এক ধরনের নিয়ন্ত্রণ কিন্তু সেখানে আছে। সবাইকে একেবারে ঢালাওভাবে নির্বাচন করার সুযোগ দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? ইরানের রাষ্ট্রীয় নিরাপত্তা, ইরানের সমাজ ব্যবস্থাকে ধরে রাখার জন্য ওই ধরনের একটা কনস্টিটিউশন তারা তৈরি করেছে। এবং ইরানে যে ইসলামিক রেভলিউশন হয়েছে, সেই রেভলিউশনে কিন্তু শাহের আমলের কোনো কিছুই রাখা হয় নাই। এমনকি শাহের আমলের বড় বড় কর্মকর্তাদের অনেকে ফাঁসিও হয়েছে। হ্যাঁ, কুতুবজাদা বলে একজন ফরেন মিনিস্টার ছিলেন, তার ফাঁসি হয়েছে। এবং আপনার বনি ইসাদের বলে প্রেসিডেন্ট হয়েছিলেন, যিনি বিপ্লবের পরেও প্রেসিডেন্ট ছিলেন বেশ কিছুদিন, তাকেও কিন্তু দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। তো এইটা বিপ্লবের ক্ষেত্রে এইরকম হয়। আমরা যদি কিউবান রেভলিউশনের দিকে দেখি, বা ভিয়েতনামের রেভলিউশনের দিকে দেখি, চাইনিজ রেভলিউশনের দিকে দেখি, সবখানে কিন্তু এটা হয়েছে। এখন বাংলাদেশে আমি যে সোনার পাথরবাটি কথাটা বললাম, যেটা অবাস্তব এবং অসম্ভব একটা ব্যাপার। একদিকে আমরা পুরনো ব্যবস্থা রেখে দেব,
আমরা অত্যন্ত রক্ষণশীল সেই ব্যাপারে। আবার অন্যদিকে আমরা বলবো আমরা পরিবর্তন চাই। এই যে দুয়ের সংঘাত, দুই আকাঙ্ক্ষার মানে দুই অবস্থার যে সংঘাত, এইটা আমার মনে হয় আমাদের এই বর্তমানে যে একটা যদি বলি যে বর্তমানে কোনো রাজনৈতিক সমস্যা আছে কিনা বা সংকট আছে কিনা, ইংরেজিতে যেটাকে বলে ইম্প্যাস, হ্যাঁ, সেই ধরনের একটা অবস্থা কিন্তু এই কারণে আছে, যে কারণে আমরা আমাদের আকাঙ্ক্ষার সঙ্গে চাহিদার সঙ্গে বাস্তব অবস্থাকে মিলাতে পারছি না। তো সেই জন্য যে এবং এই যে সরকারটা গঠিত হয়েছে সেটাও কিন্তু সংবিধানকে মেনেই কিন্তু হয়েছে। হ্যাঁ, একজন প্রেসিডেন্ট এই সংবিধানে নির্বাচিত হয়েছিলেন, এইটা উনি ভালো বলতে পারবেন, একতেলার সাহেব আইনের লোক। আমি অত আইনের লোক না, অত আমি যেটা সাদামাটা ভাষায় যেটা বুঝি সেটা হচ্ছে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেই কিন্তু সরকারটাকে গঠন করা হয়েছে। এর মধ্যে একটা ডক্ট্রিন অফ নেসেসিটির এলিমেন্ট আছে, যে অনেক সময় বাস্তব অবস্থার কারণে কিছু পদক্ষেপ নিতে হয়, যে পদক্ষেপটা স্বাভাবিক অবস্থায় নিয়মতান্ত্রিক অবস্থায় নেওয়া যায় না, নেওয়া হয় না, কিন্তু এইরকম একটা কন্ডিশন হলে তখন সেটা নেওয়া হয়। যে কারণে একটা এখানে ইন্টারিম গভর্নমেন্ট এসছে, একটা কী বলে এই যে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী এখানে হয়েছে, আবার পুরনো প্রেসিডেন্টও রয়ে গেছেন। এই যে ব্যাপারগুলো এবং আইন কানুন যা কিছু এখন কার্যক্রম নেওয়া হচ্ছে পুরনো নিয়ম মেনেই, আপনার মানে রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী নিয়োগের ক্ষেত্রেও কিন্তু এই পুরনো ধারাবাহিকতা মেনেই, পুরনো আইন মেনেই, পুরনো সংবিধান মেনেই কিন্তু করা হচ্ছে। তাই এইখানে আমাদের যেটা প্রশ্ন সেটা হলো যে আমরা পরিবর্তন চাইছি, কিন্তু পরিবর্তনের উপযোগী যে রাষ্ট্র কাঠামো, যে ব্যবস্থা, সেটা তৈরি করতে পারছি না। এবং এটা এত সহজে তৈরি হওয়ারও ব্যাপার নয়। হ্যাঁ, এইটা একটা অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী সরকারকে বিদায় দেওয়া হয়েছে, সে পালিয়ে গেছে, স্বৈরতান্ত্রিক একটা ব্যবস্থা ছিল সেটাকে উৎপাটন করা হয়েছে, কিন্তু তার জায়গায় একটা নতুন গণতান্ত্রিক ব্যবস্থা সাম্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত, যে সাম্যের কথা বারবার বলা হয়েছে, সাম্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত একটা ব্যবস্থা এবং মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন করে এরকম একটা ব্যবস্থা, এটা করার জন্য আমাদের অনেক কিছুরই ঘাটতি আছে। আপনি যদি দেখেন যে পুরনো আমলাতন্ত্র দিয়ে নতুন কাজগুলো কিভাবে করাবেন, পুরনো পুলিশ দিয়ে কিভাবে নতুন ধরনের আইন প্রয়োগের ব্যবস্থা করবেন, এগুলো কিন্তু এই প্রশ্নগুলো যে কোনো সোশ্যাল সায়েন্টিস্ট এই প্রশ্নগুলি কিন্তু করবে, এবং আমি একজন সোশ্যাল সায়েন্টিস্ট হিসাবে এই প্রশ্নগুলি কিন্তু আমি রাখতে চাই। জি ডক্টর মাহবুবুল্লাহ, আমরা আপনার কাছে অনেক শুনেছি, আমরা একটু ইকতাদার আহমেদের কাছে যেতে চাই। স্যার যেটা বলছিলেন যে আইনের যে প্রশ্ন, আইন পুরনো সব কিছু আমরা রেখে দিতে চাই, আবার নতুন করতে চাই, এই জায়গায় আইনি কাঠামোয় আমরা এই বিষয়টা কীভাবে আনতে পারি, এবং আইনসভার যে প্রয়োজন রয়েছে, আমরা যদি অনেকগুলো সংস্কার বাস্তবায়ন করতে চাই, আবার ঠিক এই কথাটাই বলছে যে বিএনপি বা অনেক রাজনৈতিক দল এই কথাটাই বলছে যে এই সংস্কার বাস্তবায়ন করার জন্য আইনসভা, সংসদ প্রয়োজন, নির্বাচিত সরকার প্রয়োজন। অথচ এই যে বর্তমান অন্তর্বর্তী সরকার কিন্তু গতকালকেও বলেছে যে, বা পরশুদিন বলেছে যে এত তাড়াতাড়ি এগুলো করা সম্ভব নয়। এই যে দুইয়ের চাওয়ায় এই জায়গায় একটা বিরোধ আছে, এই জায়গায় কিভাবে কি করা যেতে পারে? আপনি দেখুন যে একটা যদি অসাংবিধানিক সরকারের যদি কখনো আগমন ঘটে, ওই অসাংবিধানিক সরকারকে বৈধতা দেওয়ার একমাত্র কর্তৃপক্ষ হচ্ছিল সংসদ। সংসদ ব্যতীত অন্য কোনো কর্তৃপক্ষ যত উচ্চই হোক না কেন, ওই কর্তৃপক্ষের কিন্তু এই একটা অসাংবিধানিক সরকারকে বৈধতা দেওয়ার সুযোগ নাই। তো আমাদের এখানে যে 111 গভর্নমেন্ট যেটা ছিল, যে 111 সরকার, ওই সরকারটা কিন্তু অ্যাজ অফ টুডে নট ভ্যালিডেটেড বাই দি পার্লামেন্ট, এবং পার্লামেন্ট দ্বারা ভ্যালিডেটেড না হওয়ার কারণে ওই সরকারটি কিন্তু বৈধ সরকার ছিল না। এখন ওই সরকারকে কি করেছে, যে আমাদের যে প্রধানমন্ত্রী ছিলেন, তিনি একটা প্রয়াস নিয়েছিলেন যে আমাদের যে এই প্রধান বিচারপতি ছিলেন এই খায়রুল হক সাহেব, উনি যখন এই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল বিষয়ক মামলার রায় দিলেন, সেখানে উনি একটা প্যারাগ্রাফ লিখে দিয়ে উনি বললেন যে এই সরকারের কার্যকলাপ বৈধ। তো এখন হচ্ছে হলো সংসদের অনুপস্থিতিতে আদালত যদি, এটা হচ্ছিল অপ্রাসঙ্গিক আলোচনার অবতারণায় বৈধতা দেওয়ার প্রয়াস না হয়েছে, ওইটা কিন্তু কোনোভাবে এটাকে বৈধ আমরা বলবো না, এবং পৃথিবীর কোনো দেশেও এগুলোকে বৈধ বলে না। তাহলে আপনাকে বুঝতে হবে যে যদি দেশে কখনো অসাংবিধানিক সরকার আসে, আমাদের দেশে অসাংবিধানিক সরকার প্রথম এসেছিল 1975 সালে, এবং সেটাকে হচ্ছিল সংসদ কর্তৃক পঞ্চম সংশোধনীর মাধ্যমে বৈধতা দেওয়া হয়েছিল, এবং বৈধ দেওয়ার পূর্বে তিনি হয়েছিল গণভোটের আয়োজন করেছিলেন, অর্থাৎ গণভোটের আয়োজন করে হচ্ছিল জনগণ থেকে ম্যান্ডেট নিয়েছিলেন, তারপরে হচ্ছিল সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন, 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন,
তিনি এটাকে তাদের যে অসাংবিধানিক যে কার্যকলাপ ছিল এটাকে বৈধতা দিয়ে এটাকে সংবিধানে বলা হয়েছিল ট্রানজিশনাল অ্যান্ড টেম্পোরারি প্রভিশন 150 অনুচ্ছেদ। অর্থাৎ এই ধরনের কোনো যদি মানে অসাংবিধানিক শাসনের যদি আগমন ঘটে সেটাকে বৈধতা দেওয়া হয়েছিল এই টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল প্রভিশনের অন্তর্ভুক্তির মাধ্যমে। এরশাদ সাহেবও কিন্তু একই ব্যবস্থা করেছিলেন। তারপরে শাহাবুদ্দিন সাহেবের সরকার যখন আসলো উনি কিন্তু সংবিধান স্থগিত করেননি। উনি সংবিধান স্থগিত না করে, যেহেতু 3 জোটের রূপরেখা ছিল এবং তখন রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা ছিল, তারা কি করেছে, তারা হলো যে সংবিধানের একাদশ সংশোধনীর মাধ্যমে সেটাকে বৈধতা দিলেন। তারপরে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে আমরা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে আমাদের এই যে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় প্রত্যাবর্তন করলাম। এরপরে হচ্ছিল চতুর্থ, যেটা এটা বৈধতা দেওয়া হয় নাই, আর এটা হলো যে এই যে এখন যে বর্তমান যে ইউনূস সাহেবের যে অন্তর্বর্তী সরকার, এটা হলো পঞ্চম অন্তর্বর্তী সরকার। তো এখন ওরা যখন পঞ্চদশ সংশোধনী করলো, পঞ্চদশ সংশোধনীতে তারা এই যে 150 অনুচ্ছেদ, যে আমরা যে এই যে অবৈধ শাসনকে যে আমরা যে বৈধতা দান করা হয়, সেটা হচ্ছিল 4th শিডিউলের অন্তর্ভুক্তির মাধ্যমে। ওনারা কি করেছে, এখন এই যে 150 অনুচ্ছেদকে সে সীমিত করে দিয়েছে। সীমিত করে দিয়ে বলেছে যে টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল প্রভিশন বলতে 1971 সালের 26শে মার্চ থেকে 1972 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত এই পিরিয়ডটাকে বুঝাবে, বিয়ন্ড পিরিয়ড এটার অন্তর্ভুক্ত হবে না। তো এটা করার কারণে এটা এখন হলো মানে সাংবিধানিকভাবে এটাকে বৈধতা দেওয়ার পথ রুদ্ধ। তো আমরা দেখলাম যে এই যে পঞ্চদশ সংশোধনীটা হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে। চ্যালেঞ্জ হওয়ার পরে আমরা দেখলাম যে এটা এই যে আদালত কর্তৃক এই অনুচ্ছেদটা তারা করেছে, এই অনুচ্ছেদের যে সংশোধনী এটাকে বাতিল করেছে। তো আদালত বাতিল করলে এটা কিন্তু চূড়ান্তভাবে সংসদ কর্তৃক এটাকে বাতিল করতে হবে। সংসদ যদি এটাকে র্যাটিফাই যদি না করে তাহলে তো সেটা তো আদালতের বাতিল, এটা মানে বৈধ না। বুঝতে পেরেছেন? এটা হচ্ছিল একটা দিক। এখন আপনাকে বুঝতে হবে, আপনাকে দেখতে হবে যে ওনারা যে সকল সংস্কারের কথা বলছেন ওনাদের ম্যান্ডেট কি, হোয়াট ইজ দেয়ার ম্যান্ডেট, এবং বাংলাদেশের রাজনৈতিক বিতর্ক কি। বাংলাদেশে একমাত্র রাজনৈতিক বিতর্ক হচ্ছিল একটি সরকারের মেয়াদ অবসান পরবর্তী কোন ধরনের সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং এই বিতর্ক কিন্তু রাজনৈতিক ঐক্যমত্যের মাধ্যমে এই বিতর্কের অবসান হয়েছিল। পরবর্তীতে আমরা দেখলাম যে তারা একতরফাভাবে এটাকে বাতিল করে তাদের ইচ্ছে মতো সংবিধানকে সংশোধন করলো, এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে সংবিধান সংশোধন হয়েছে, এই পঞ্চদশ সংশোধনী পরবর্তী সংবিধানের যে বর্তমান অবস্থান এবং চতুর্থ সংশোধনী পরবর্তী সংবিধানের অবস্থান কিন্তু একই, অর্থাৎ হচ্ছিল ঠিক একদলীয় শাসন ব্যবস্থা। এখন এই যে এই সংবিধানকে সংশোধন করে তারা এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছিল যে আপনি বৈধ পন্থায় অর্থাৎ নির্বাচনের মাধ্যমে আপনার সরকার পরিবর্তনের পথ তারা রুদ্ধ করে দিয়েছিল। সেজন্যই যে আমাদের যে এই যে একটা যে গণ অভ্যুত্থান বলেন বা এটাকে অনেকে বিপ্লব বলার চেষ্টা করেন, যেটাই হোক না কেন এটার মানে এই অবশ্যম্ভাবী ছিল এবং সেই গণ অভ্যুত্থান হয়েছে। এবং আমরা এখনও বলবো যে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে এই সরকারের পতন ঘটেছে এবং তৎপরবর্তী যে আমাদের যে এই অন্তর্বর্তী সরকারের আগমন ঘটেছে, এই অন্তর্বর্তী সরকারকে আমরা বৈধ বলবো। এই জন্য বৈধ বলবো যে একটা অবৈধ সরকারের অবসানে এই সরকারের আগমন ঘটেছে। আমাদের যে পতিত সরকার ছিল সেটা হচ্ছিল অবৈধ, কেননা 2014, 2018, 2024 নির্বাচনকে আপনি যদি সংবিধানের আলোকে এবং আইনের আলোকে বিশ্লেষণ করেন, এই 3টা নির্বাচন অবৈধ। তাছাড়া এই 3টা নির্বাচনে ভোটার টার্নআউট যেটা ছিল বিলো 5%, তাহলে যদি কোনো জাতীয় নির্বাচনে যদি ভোটার টার্নআউট বিলো 5% হয়, এটাকে কখনো কিন্তু আপনি গ্রহণযোগ্য নির্বাচন বা বৈধ নির্বাচন বলা যাবে না। তো যেহেতু একটা অবৈধ সরকার জনবিপ্লবে বা জন আকাঙ্ক্ষায় অবসান হয়েছে, অবসান পরবর্তী যাদের আগমন ঘটেছে তারা বৈধ। এখন তারা যে বৈধ, এখন এদেরকে চূড়ান্তভাবে আপাতত বৈধ আমরা বলবো, এদেরকে চূড়ান্তভাবে বৈধতা দেওয়ার মালিক হচ্ছিল আগামী নির্বাচনে যারা বিজয়ী হবে, বিজয়ী হয়ে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে, তারা যদি তাদেরকে যদি অনুমোদন দেয় তাহলে বৈধ। ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে ইকতেদার আহমেদ চৌধুরী, আমরা ইকতেদার আহমেদ চৌধুরীর কাছ থেকে শুনছিলাম, আজিজ আপনি যদি বলেন যে বৈধতার যে প্রশ্ন থাকছে, বিপ্লবের পরে একটা অবৈধ সরকারের পতন হয়েছে এবং যে সরকার এসছে আপাতত তাকে বৈধ সরকার বলে ধরে নেওয়া হচ্ছে, এবং এই সরকার যা কিছু করবে তা পরবর্তী সংসদে রেটিফাই করে অনুমোদন দিয়ে বৈধতা দান করা হবে। তাই যদি হয় তাহলে পুরো সংস্কার করে এবং তারপরে নির্বাচন দিলে সেটাকেও তো পরবর্তী সংসদ বৈধতা দিতে পারে, অনুমোদন দিতে পারে, রেটিফাই করতে পারে। সেখানে সমস্যা কি? সেখানে কোনো টেকনিক্যাল সমস্যা আছে বা আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। তাতেও সমাধান নাই, কিন্তু যদি সেটাতে জাতীয় ঐক্য থাকে। ছাত্ররা যে আন্দোলন করেছে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, এক দফা পর্যন্ত কোথাও কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থা সংস্কারের কথা দাবি ছিল না, ছিল সরকারি চাকরির সংস্কার। সেখান থেকে যেহেতু ফ্যাসিস্ট সরকার একগুয়েমি, অহংবোধ,
কোনোভাবেই দাবি মানবে না। এই কারণে আন্দোলনটা ঘনীভূত হতে থাকে এবং 16 বছরের এই যে বিরোধী দলগুলি বঞ্চিত, লাঞ্ছিত, কেস মামলা, ঘুম হয়ে একটা ক্ষেত্র তৈরি হয় এবং রাজনৈতিক দলগুলো এই সুযোগটা গ্রহণ করে ছাত্র আন্দোলনের সাথে শরিক হয়ে যায়। তারপরে কিন্তু এক দফা আন্দোলন শেষ পর্যন্ত ফ্যাসিস্ট সরকার পালিয়ে যায়। এখন আপনি যেটা বললেন যে হ্যাঁ সংস্কার হতো, এদেশের জনগণ সংস্কারের পরেই কিন্তু সংস্কার দরকার, এদেশের জনগণ সে সময় এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিত, কিন্তু আজকে 5 মাস অতিবাহিত হলো, এই দেশের পরিচালনায় কোনো একটা সেক্টর ঠিক হয়েছে? রাষ্ট্রটা কি চলছে? তো এই জায়গায় আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে, যে যদি নির্বাচিত সরকার আসে এই মুহূর্তে, ধরুন সরকার তো বলেছে যদি তারা খুব দ্রুত নির্বাচন চায় তাহলে তারা সেইভাবে ব্যবস্থা করবে, আর যদি পুরো সংস্কার চায় তাহলে আরেকটু সংস্কার, অর্থাৎ বৃহত্তর একটা সংস্কার করে তারপরে নির্বাচন দেবে। যদি নির্বাচনটা দিয়ে ফেলে এবং নির্বাচনে যারা ক্ষমতা আসুক, তাদের মাধ্যমে কি মনে করেন যে পুরো সংস্কার, রাষ্ট্র সংস্কারে যেখানে যেখানে সংস্কার করা উচিত সেই সমস্ত কাঙ্ক্ষিত সংস্কার হবে? না দেখেন, আমি এখনই বার করলাম যে বিএনপি প্রথমে 32 দফা দেয় এবং এই কমিশনে 31 দফা দিছিল। এই যে আপনার সংবিধান সংস্কার কমিশন করেছে, এখানে 62 দফা দিয়েছে। তার ভিতরে এই সংস্কার কমিশন এই 62 দফা যে বিএনপি দিয়েছে, আমার বক্তব্য প্রথম হলো যে এই সংস্কারের ব্যাপারে যদি সরকার আন্তরিক হতো তাহলে এই 62 দফাকে কেন্দ্র করে আলোচনাটা শুরু করত। কারণ এইটাতে শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া সব দলের 62 দফায় সম্মতি ছিল। হ্যাঁ, তো সেখানে শুরু করলে, সেখানে আমি দেখছি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এই সংস্কারে কিছু অন্তর্ভুক্ত বা বাদ দেওয়া যেতে পারে, তাহলে আলোচনাটা কিন্তু এগোতো। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো সংস্কার কমিশন করলো। এখন আমার বক্তব্য হচ্ছে, যেমন ইকতেদার ভাই বলেছেন, আমার বক্তব্য উনি আইন ভালো বোঝেন, আমি এত বুঝি না, আমি সাধারণ নাগরিক হিসেবে বলি, উনি যে অনুষ্ঠানে এই রাষ্ট্রপতির কাছে ওত নিয়েছেন সেখানে বলেছেন সংবিধান সম্মত রাখার অঙ্গীকার করেছেন, ওত নিয়েছেন। ওনারা যে সংস্কার হাতে নিয়েছে, ওনাদের সংস্কার ওত ভঙ্গ হয়েছে, অর্থাৎ ওত ভঙ্গ সবগুলো লোকের হয়েছে। তার মানে সরকার নাই। ওত ভঙ্গ করলে সরকার থাকে কেমনে, ব্যক্তি থাকে কেমনে? নাই। দ্বিতীয়ত, এই কারণেই বলবো এই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার করার ম্যান্ডেটই নাই। এখন যে বিচার বিভাগ আছে, আমি সমালোচনা করতে চাই না, এই বিচার বিভাগে দেখেন না, প্রথমেই এসে দেখে শীর্ষ সন্ত্রাসী, শীর্ষ হেলাল, শীর্ষ অমক টমক রিলিজ করে দিচ্ছে না, তাতে এখন সন্ত্রাসে নেমে গেছে না? কোন গ্রাউন্ডে এটা রিলিজ করছে? এই বিচার বিভাগ তো মনে হচ্ছে যে যা চাচ্ছে তাই রায় দিয়ে দিচ্ছে। আমি শেষ করছি যে সেখানেই আমি বলবো যে বিএনপি যে 62তে দিয়েছে তার বাইরে যে কয়েকটা পয়েন্ট, 2-3টে পয়েন্ট বাড়তে এসেছে। বলা হয়েছে যে নির্বাচনে তো এমনি আগে ছিল আপনার 25 বছর, এটাকে আর ভোটার হতে ছিল 18 বছর, এখন এটাকে প্রধান উপদেষ্টার মুখ দিয়ে বেরোয়েছে এটা 17 বছর করা। হ্যাঁ, এটা নির্বাচন কমিশনে এটা রাখা হয়েছে, সংবিধান সংস্কার কমিশন। আর নির্বাচনের জন্য 25 বছর, এটাকে কিন্তু তরুণদেরকে প্রোভাইড করার জন্য এটা 24 বছর করা হয়েছে। তরুণের ডেফিনেশন কি বলেন? তরুণ কে? আর তরুণ কোন উদ্দেশ্যে তরুণ? তাহলে তরুণ যদি 10% কোঠার কথা বলা হয়েছে, তরুণ মাপবে কি করে? তাহলে বৃদ্ধর জন্য কোঠা থাকবে না? আমরা তো বৃদ্ধ। এবং এখানে কি আরেকটা প্রশ্ন এসে যায় না যে কোটা, আমরা এই যে পরিবর্তনটা হলো দেশে, সেখানে কিন্তু কোটা বিরোধী আন্দোলন ছিল। তা কোটা বিরোধী আন্দোলনে যদি হয়, আবার যদি কোটা সিস্টেম রাখা হয়, তাহলে কি সেটাও সাংঘর্ষিক হয়? কি আপনি কি বলবেন? আমি শেষ করে দিই আরেকটা পয়েন্ট। ধরেন 40% ভোট হলে বাড়তি, 40% ভোট না পড়লে, যেমন ইকতেদার বলল 5%, সুতরাং অবৈধ। সংবিধানে কিচ্ছু লেখা নেই, এই জন্য ওইটা দিয়ে ফ্যাসিবাদী সরকার কন্টিনিউ করছে। এবারে আসছে 40% ভোট যদি কম পড়ে, তাহলে সেখানে যে কনস্টিটিউয়েন্সি সেখানে নতুন নির্বাচন হবে। এটা ঠিক আছে। তার একটা স্থায়ী কমিশন হবে, রাষ্ট্রীয় অর্গানাইজেশনগুলোকে, এটার আছে আপনার প্রধানমন্ত্রী থাকবে, প্রেসিডেন্ট থাকবে,
প্রধান বিচারপতি থাকবে, অ্যাপিলেট ডিভিশনে 2 জন থাকবে, হাইকোর্ট ডিভিশনে 2 জন থাকবে, ইত্যাদি ইত্যাদি করে আপনার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আপনার নিয়োগ দিবে। তো আমার কথা হলো এর বাইরে মহিলাদের জন্য আছে 100 সিট হবে এবং এটা সরাসরি ভোটে হবে। এটার ব্যাখ্যা নেই, ভোটটা কেমনে হবে বলেন? 100 মহিলা একজন দিলে, এখন তো 50টা রিজার্ভ সিট আছে, 50টা অনুপাত হারে ভাগ করে নেয়, 50 জন তো থাকে। আপনি যদি সরাসরি ভোটে দেন 100 জনই হারিয়ে যেতে পারে, 100 জনের 60 জন হারিয়ে যেতে পারে। আবার বলা হয়েছে সরাসরি ভোট, তাহলে তাদের এরিয়াটা কি? আবার এও আমি শুনেছি এই সংস্কার কমিশনের এক সদস্যর কাছে যেটা দৈব চয়ন ভিত্তিতে সিট নির্ধারণ করা হবে। তা আমি তখন বলছিলাম যে ফখরুল ইসলাম আলমগীরের সিটটা যদি পড়ে যায় দৈব চয়ন, অনেক খালি নারী হবে, বা জামাতের আমিরের সিটটা যদি পড়ে যায়, বা বেগম খালেদা যে নির্বাচন করে তার সিটটা আউট হয়ে গেলে কয় এটা তো বাই রোটেশন, সব সিট হবেই। হ্যাঁ, এইটা হলো তাদের বক্তব্য। তো এখানে এইগুলো হলো নূতন, এই বিষয়গুলি আপনার ছাড়া বাকি সবই তো বিএনপির যে প্রস্তাব, অর্থাৎ বিএনপি না, প্রায় 60টি দলের একসাথে প্রস্তাব এই সংসদীয় সংস্কার কমিশনে দেওয়া হয়েছে। আলোচনাটা তো ওখানে শুরু করলে সৎ উদ্দেশ্য বোঝা যেত। এই যে দেখেন আজকে মিটিং করে ছাত্ররা বলতেছে যে আপনার সংস্কার যদি ওই সনদ, তারা যে প্রক্লেমেশন দিতে বলছে না, ঘোষণাপত্র, প্রধান উপদেষ্টা বলেছে এই ঘোষণাপত্র সনদ অনুসরণ করে ইলেকশন হবে এবং এটা দিয়েই রাষ্ট্র চলবে। আরো শুনবো আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব, বিরতির পরে আমরা আবার নিশ্চয়ই আপনার কথা শুনবো। দর্শক, আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে টেবিল টকে। আপনারা আলোচনা দেখছেন এবং আমাদের সাথে রয়েছেন ডক্টর মাহবুবুল্লাহ, সঙ্গে রয়েছেন ইকতেদার চৌধুরী এবং সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। কথা বলছিলাম সংবিধান সংস্কার কমিশনের নানা দিক নিয়ে, তারা যে প্রতিবেদন গতকালকে জমা দিয়েছে সে সমস্ত বিষয় নিয়ে আমরা এখন যে আলোচনাটি করতেছি সেটি হচ্ছে যে সংবিধান সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে তাতে রাষ্ট্রের যে সাংবিধানিক যে নাম তা পরিবর্তন করার একটা প্রস্তাব রয়েছে এবং সেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জায়গায় জনগণতন্ত্রী বাংলাদেশ করার একটা প্রস্তাব রাখা হয়েছে। এই বিষয়ে ডক্টর মাহবুবুল্লাহ আপনি যদি কিছু বলেন, কিভাবে দেখছেন এটা, কতটা লাকসই হচ্ছে, কতটা প্রয়োজনীয়, এবং সম্ভবত এর ইংরেজি নামটা পরিবর্তন করা হচ্ছে না, সেটাই বা কেন করা হচ্ছে না, সামগ্রিকভাবে যদি আপনি একটু বলেন। এটার সমস্যাটা হয়েছে এই জায়গা থেকে যে রিপাবলিকের বাংলা অনুবাদ করা হয়েছে প্রজাতন্ত্র। তো এই টেলিভিশনের বিভিন্ন টক শোতে বিভিন্ন গুণীজন তারা আপত্তি করেছেন, আমরা কি প্রজা? আমাদের দেশের নাম হবে প্রজাতন্ত্র। হ্যাঁ, আর প্রজা থাকতে তো নিশ্চয়ই একজন রাজা আছেন। হ্যাঁ, রাজা আর প্রজার সম্পর্ক নিয়ে তো এই দেশ চলছে না। তো সেখানে এই প্রশ্নে কিন্তু আপত্তি বহু বছর ধরে, বেশ কিছু বছর ধরে এই আপত্তিটা এসছে। এখন আসেন যে জনগণতান্ত্রিক বাংলাদেশ আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আগে ছিল মানে যেটা ছিল বা এখনও সংবিধানে যেটা আছে সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এবং এটার ইংরেজি ভার্সনটা হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তো রিপাবলিকের অনুবাদ করতে গিয়ে বাংলায় এই বিভ্রাটটা, এই সমস্যাটা সৃষ্টি হয়। সেই জন্য তারা বলছে যে আমরা ইংরেজিটার কোনো পরিবর্তন করব না, কিন্তু বাংলায় যেহেতু সমস্যা হচ্ছে, শব্দের দোতনাগত যে সমস্যা হচ্ছে, সেই কারণে এই পরিবর্তনটা তারা সাজেস্ট করেছে। এখানে একটু পরিষ্কার হওয়া দরকার, সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকমের পলিটিক্যাল সিস্টেম বিদ্যমান আছে। পিপলস ডেমোক্রেসি বা জনগণতন্ত্র বলতে যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু পৃথিবীর অনেক দেশে চালু ছিল এবং এখনও অনেক দেশে চালু আছে। সেই দেশগুলোর মধ্যে যেসব দেশ, সেটা হচ্ছে একসময় পূর্ব ইউরোপের যে কমিউনিস্ট দেশগুলো ছিল ওগুলোকে বলা হতো পিপলস ডেমোক্রেসি, মানে জনগণতন্ত্র। এবং এখন যে চীন আছে এবং ভিয়েতনাম আছে, কোরিয়া আছে, উত্তর কোরিয়া, এবং উত্তর কোরিয়ার নাম হচ্ছে পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক অফ কোরিয়া। তো যাই হোক, তো এই জিনিসগুলো হচ্ছে পিপলস ডেমোক্রেসি। এখন পিপলস ডেমোক্রেসি কেন? পিপলস ডেমোক্রেসি হচ্ছে তারা যেহেতু একটা বিপ্লব করে, ব্যবস্থার পরিবর্তন করে সমাজতান্ত্রিক ব্যবস্থার দিকে যেতে চেয়েছে, এবং সেই বিপ্লব করার সময় দেশের ভেতরে
সমাজের মধ্যেকার বিভিন্ন শক্তি সেটাকে বিরোধিতা করেছে, এবং বিরোধিতা করতে গিয়ে হত্যাকাণ্ড থেকে শুরু করে অত্যাচার অবিচার অনেক কিছু করেছে। চীনের বিপ্লব 30 বছরের ইতিহাস, অন্য দেশের কথা নাই বললাম। তো সেইখানে তারা যেটা করেছে যে জনশত্রুদের কোনো অধিকার থাকবে না, কিন্তু জনগণের পক্ষের লোক যারা তাদের অধিকার থাকবে, ডেমোক্রেটিক রাইটস থাকবে। তো এইটাই হচ্ছে পিপলস ডেমোক্রেসির সার কথা। আপনার আমাদের এখানে একটা রিকমেন্ডেশন আসছে যেটা নির্বাচন সংক্রান্ত যে সংস্কার কমিটি যেটা করেছে, যেটা হচ্ছে ট্রাইব্যুনালের বিচারে যারা দোষী সাব্যস্ত হবেন, যাদেরকে দণ্ড দেওয়া হবে, তাদের নির্বাচন করার অধিকারও থাকবে না এবং দল করার অধিকার থাকবে না। এইরকম একটা রিকমেন্ডেশন কিন্তু আসছে। তা আমি দেখতে পাচ্ছি ওই যে জনশত্রুদেরকে সম্পূর্ণভাবে রাজনীতির বাইরে নিয়ে যাওয়া, সেইটা যারা জনশত্রুতার কাজ করেন নাই তাদেরকে কিন্তু বাইরে নেওয়া হবে না, যারা করেছে তাদেরকে বাইরে নেওয়া হবে। তো এইটা আমি জানি না ডক্টর আলী রিয়াজ তারা যে রিকমেন্ডেশন তৈরি করেছেন, আলী রিয়াজ সাহেব পলিটিক্যাল সায়েন্সের একজন অতি বিজ্ঞ পণ্ডিত মানুষ, এবং উনি আমি খুব নিশ্চিতভাবে জানি পিপলস ডেমোক্রেসি কাকে বলে, সাধারণ গণতন্ত্র কাকে বলে, এবং অন্য কোনো ধরনের গণতন্ত্র যদি থাকে সেটা কাকে বলে, ওটা তিনি সম্যক অবগত আছেন, এবং অবগত থেকেই কিন্তু তিনি তার রিকমেন্ডেশন দিয়েছেন। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে চীনে যেই ধরনের গণতন্ত্র বা ইউরোপিয়ান পূর্ব ইউরোপীয় দেশগুলোতে যেরকম ছিল এবং এখন ভিয়েতনাম লাওস এই দেশগুলিতে যা আছে, সেটা কি আমরা বাংলাদেশে করতে চাই? এই বিভ্রাটটা কিন্তু তৈরি হবে। এবং একইভাবে 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধের শেষে এসে যখন দেশের নাম ইত্যাদি চিন্তাভাবনা করা হলো, তখন বলা হলো এই দেশের নাম হবে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এবং সঙ্গে সঙ্গে এটাও বলা হলো এটা হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। পরবর্তীকালে যখন 72 সালে সংবিধান তৈরি করা হয়, তখন সংবিধানের মধ্যে এটা লিখে দেওয়া হলো যে এই রাষ্ট্রের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এবং ইংরেজিতে এটার নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আরও বলা হয়েছিল যে এই সংবিধান ইংরেজি ভাষ্য যেটা এবং বাংলা ভাষ্য, এই দুই ভাষ্যের মধ্যে বাংলা ভাষ্যটাই হবে মানে অগ্রাধিকার পাবে ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে, বাংলাটা পাবে। তো এইগুলো ব্যবস্থা হয়েছিল। তো সুতরাং এই যে পরিবর্তন, মানে রাষ্ট্রের নামে পরিবর্তন, সেই নামের সঙ্গে কিন্তু আরও কিছু ব্যাপার জড়িত আছে। এখন আমি যদি কানাচেলের নাম পদ্মলোচন বলি, তাহলে সেটা কিন্তু হয় না। তো আপনি সত্যি সত্যি পিপলস ডেমোক্রেসি করছেন কিনা সেটা স্পষ্ট করা উচিত। মানে আমি যেইটুকু বিভিন্ন দেশের সমাজ ব্যবস্থা এবং গণতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে যতটুকু পড়াশোনা করেছি, তার থেকে এইটুকু বুঝি যে পিপলস ডেমোক্রেসির কিন্তু একটা, জনগণতন্ত্রের কিন্তু একটা মানে বিশেষ ব্যাখ্যা আছে। 1969 সালে যখন আন্দোলন হচ্ছিল, গণ অভ্যুত্থান হচ্ছিল, সেই 69-এর আন্দোলনে একটা স্লোগান ছিল আসাদের মন্ত্র জনগণতন্ত্র। তো যারা সেই স্লোগান দিয়েছেন তারা কিন্তু সেটা বুঝেই সেই স্লোগানটা দিয়েছিলেন যে তারা জনগণতন্ত্র চান এবং সমাজ ব্যবস্থার একটা মৌলিক পরিবর্তন চান, যেই সমাজ ব্যবস্থায় সামন্তবাদ, সাম্রাজ্যবাদ, একচেটিয়া পুঁজিবাদ এগুলি থাকবে না, এবং এদের যারা বিরোধী তারাই এই সমাজে এবং এই গণতান্ত্রিক দেশে অধিকার ভোগ করবে। তো যাই হোক, এইগুলো তো মানে আছে। এখন আমরা অনেক কিছু করি, অনেক কিছু বলি, অনেক সময় ওই যেটাকে বলে একটা বাইরের অলঙ্করণ তৈরি করার জন্য আমরা বলি, কিন্তু এটার সাবস্টেন্স যেটাকে বলে, মূল সার যেটাকে বলে, সেটা কিন্তু মেনে চলবো বা করব সেটা আমরা করি না। তো আমি নিরেট গণতন্ত্রের কথাই বলবো। নিরেট গণতন্ত্রে যেটা হয়, সব মানুষের বাক স্বাধীনতা থাকবে, ব্যক্তি স্বাধীনতা থাকবে, সংগঠন করার স্বাধীনতা থাকবে, দল করার স্বাধীনতা থাকবে, যে ধর্ম পালন করার স্বাধীনতা থাকবে, এইসব স্বাধীনতা যেই দেশে থাকবে, ভোট দিয়ে কি বলে রাষ্ট্রের নেতৃত্ব নির্বাচন করার অধিকার থাকবে, এই সমস্ত অধিকারগুলো যেখানে থাকবে সেটা একটা গণতান্ত্রিক দেশ, সেটা জনগণের গণতন্ত্র, সেটা গণতন্ত্র। আমরা যদি সিম্পলি এটা যদি বলতাম গণতান্ত্রিক বাংলাদেশ, তাইলেও কিন্তু খুব সমস্যা কিছু হতো না। হ্যাঁ, তার সঙ্গে আবার জনযোগ করার পরে যেটা আমার কাছে একটু খটকা লাগছে যে এইটা কি সেই পূর্ব ইউরোপের পিপলস ডেমোক্রেসি,
না, চীনের পিপলস ডেমোক্রেসি আমার কাছে জি জি সেটা জি ডক্টর মাহবুবুল্লাহ, প্রশ্নটা আমরা আসছে। আপনার কাছে আরো আলোচনা শুনবো। ডক্টর ইকতেদার আহমেদ, আমরা আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, ডক্টর মাহবুবুল্লাহ বলেন যে ওনার কিন্তু খটকা আছে, এই যে যে পরিবর্তনের কথা বলা হয়েছে তাতে কতদূর আমরা যেতে পারবো এবং কতদূর আসলে পরিবর্তন আসবে, সামগ্রিকভাবে ওনার খটকা আছে। আপনার কি মনে হয়? এবং ডক্টর মাহবুবুল্লাহ বলছিলেন যে আমরা কি সেই পূর্ব ইউরোপের দেশগুলোর মতো, ভিয়েতনামের মতো আমরা ওই দিকে যাচ্ছি কিনা। সাথে আরেকটি বিষয় যোগ করতে চাই যে এই যে সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাবনা, সেখানে কিন্তু ধর্ম নিরপেক্ষতার বাদ দেওয়ার কথা বলা হয়েছে। ডক্টর মাহবুবুল্লাহ বলছিলেন যে এমন একটা সংবিধান হওয়া উচিত যেখানে সবাই সব কিছু পালন করতে পারবে। ধর্ম নিরপেক্ষতা যদি বাদ দেওয়া হয় তাহলে বিশেষ কোনো সংকট তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা? দেখুন, যে আমাদের যে বিদ্যমান যে সংবিধান আছে, এটা আজিজ ভাই একটু আলোকপাত করেছেন যে ওনারা তো শপথ নিয়েছেন যে ওনারা সংবিধানের রক্ষণ, সমর্থন এবং নিরাপত্তা বিধান করবেন। এখন ওনারা দেখলাম যে যে এই বিদ্যমান সংবিধানের আলোকে কি ওনারা কি রাষ্ট্র পরিচালনা করছেন? আমরা যদি উপদেষ্টা পরিষদের দিকে তাকাই, উপদেষ্টা পরিষদে একজন উপদেষ্টা আছেন যিনি হচ্ছিল সাংবিধানিকভাবে উপদেষ্টা হওয়ার ক্ষেত্রে সাংবিধানিকভাবে বারিত। এখন যিনি মানে সাংবিধানিক বারিত ব্যক্তি, উনি তো নিশ্চয়ই জানেন যে সংবিধান অনুমোদন করে না তার উপদেষ্টা হওয়ার ব্যাপারটা। তাহলে এটা জানার পরেও তিনি হচ্ছিল উপদেষ্টা হিসাবে শপথ নিলেন এবং উপদেষ্টা হিসাবে কার্য পরিচালনা করছেন। এবং এখন ওনার কারণে উনি সংবিধান লঙ্ঘন করেছেন এবং আমাদের যে সমগ্র উপদেষ্টা পরিষদ যারা, এরাও কিন্তু সংবিধান লঙ্ঘনের জন্য দায়ী যে সাংবিধানিকভাবে বারিত একজন ব্যক্তিকে তারা উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করেছেন এবং উপদেষ্টা হিসেবে তিনি তার কার্য পরিচালনা করে যাচ্ছেন। এটা হচ্ছিল একটা দিক। আপনি সংবিধানের 118 সাব আর্টিকেল 3 দেখেন, সেখানে কি বলা আছে। আমি ওই ব্যক্তির ইচ্ছা করে নাম বললাম না, আর সংবিধানের অনুচ্ছেদটা আমি বললাম যে সেখানে কি বলা আছে। এরপরে আপনি আসেন যে আপনার যে ওনারা এই যে ক্ষমতাসীন হওয়ার পরে ওনারা যুদ্ধাপরাধ যে আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল গঠন করেছেন। আপনার যে 72 সংবিধান যেটা ছিল, 72 সংবিধানে সুপ্রিম কোর্টের বিচারকদেরকে সকল ধরনের প্রলোভনের ঊর্ধ্বে রাখার জন্য সেখানে দুইটা প্রভিশন ছিল। একটা হচ্ছিল আর্টিকেল 94 সাব আর্টিকেল 3, সেখানে বলা ছিল যে একজন মানে প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারক যারা, তারা হচ্ছে শুধুমাত্র আপিল বিভাগে আসন গ্রহণ করবেন এবং হাইকোর্ট বিভাগের বিচারক যারা, তারা হাইকোর্ট বিভাগে আসন গ্রহণ করবেন। এছাড়া এটাই হলো তাদের সাংবিধানিক দায়িত্ব। এই সাংবিধানিক দায়িত্বের বাইরে অর্থাৎ এজলাসে আসন গ্রহণ করে বিচার কার্য পরিচালনা, স্পেসিফিক্যালি সংবিধান বলে দিয়েছে যে তার কাজ হলো যে তিনি সুপ্রিম কোর্টে তার যে জন্য যে নির্ধারিত এজলাস আছে সেখানে তিনি আসন গ্রহণ করবেন এবং আসন গ্রহণ করে তিনি বিচার কার্য পরিচালনা করবেন। অন্য কোনো দায়িত্ব কিন্তু সাংবিধানিকভাবে তাকে দেওয়া হয়নি। আপনি যদি তাদের শপথের দিকে তাকান, তারা যখন শপথ গ্রহণ করে, ওরা তো শপথ গ্রহণ ব্যতিরেকে পদে আসীন হন না, এবং শপথ গ্রহণ করাকালীন তাকে কিন্তু অন্যান্য বিষয়ের পাশাপাশি কিন্তু ব্যক্ত করতে হয় যে তিনি ভীতি বা অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সকলের প্রতি আইনানুগ যথাবিহিত আচরণ করবেন। এখন আপনি সুপ্রিম কোর্টের বিতর্কিত আইন, আমি বলবো যে প্রতীক সরকার যে বিতর্কিত সার্চ কমিটি করেছিল এবং বিতর্কিত আইন করেছিল, এটা হয়েছিল জাস্ট হচ্ছিল সুপ্রিম কোর্টের বিচারকদেরকে হেড করে প্রদান করে যে সার্চ কমিটি করা হয়েছিল, এটাকে যে এটা সুপ্রিম কোর্টের বিচারক কর্তৃক করা হয়েছে, সুতরাং এটা হচ্ছিল মানে খুব মানে এই যে এই যাচাই বাছাই করে এবং নিরপেক্ষভাবে করা হয়েছে, এটার ব্যাপারে যেন কেউ কোনো ধরনের প্রশ্ন করতে না পারে। এখন আপনি দেখেন যে 2024 তো আইনের মাধ্যমে করা হলো, 14 এবং 18-তে হলো প্রশাসনিক আদেশের মাধ্যমে, এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে সার্চ কমিটি করা হলো। এখন এই যে সার্চ কমিটিতে আপনি যদি কর্মরত বিচারককে দিয়ে যদি সার্চ কমিটি যদি হেড করা হয়, এটা কি তার সাংবিধানিক দায়িত্বের সাথে সাংঘর্ষিক কিনা, এই বিষয়টা কি বিবেচনায় নেওয়া দরকার ছিল না? এটা হচ্ছিল একটা দিক। তারপরে আপনি দেখেন এই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে, সেখানে আমরা দেখলাম যে কর্মরত বিচারকদেরকে দিয়ে এই ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছে। আপনি তো কর্মরত বিচারককে হাইকোর্ট বিভাগের জাজকে তো আপনি হাইকোর্ট বিভাগের বাইরে অন্য কোথাও দেখতে পারবেন না। আমি একটা আপনাকে এক্সাম্পল দিচ্ছি। শাহাবুদ্দিন সাহেব যখন প্রধান বিচারপতি ছিল, তখন জাস্টিস বদরুজ্জামান নামে একজন জাজ ছিলেন, ওনাকে তিনি কোর্ট অফ সেটেলমেন্টের চেয়ারম্যান পদে নিযুক্ত করেছিলেন। তো তখন উনি গিয়ে শাহাবুদ্দিন সাহেবকে চ্যালেঞ্জ করলেন যে আপনি তো আমাকে এখানে নিয়োগ করতে পারেন না। শাহাবুদ্দিন সাহেব বলল যে এখানে কোটি কোটি টাকার মামলার ব্যাপার, এখানে আমি কোনো যোগ্য বা উপযুক্ত লোক পাচ্ছি না বা বিশ্বস্ত কাউকে পাচ্ছি না, সেজন্য আপনাকে দিলাম। উনি বললো যে আপনি আমাকে দিলেও আমি যাব না, বিকজ এটা সংবিধান অনুমোদন করে না। তাহলে শাহাবুদ্দিন সাহেব ওনার আপত্তির প্রেক্ষিতে তাৎক্ষণিক কিন্তু এটা বাতিল করেছেন। তো সুতরাং এখন ওই ধরনের যে যখন এই আমাদের যে সুপ্রিম কোর্টের বিচারককে দিয়ে যে সার্চ কমিটি যখন করা হলো, তখন তো ওনারা তো বলতে পারতেন যে আমরা তো এটা আমাদের সাংবিধানিক দায়িত্বের সাথে সাংঘর্ষিক, আমরা এই দায়িত্ব পালন করবো না। এটা হচ্ছিল একটা দিক। আর আরেকটা দিক আসেন যে আমাদের সংবিধানে ছিল যে
আর্টিকেল 99, যে সুপ্রিম কোর্টের একজন বিচারক অবসর পরবর্তী প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত হতে পারবে না। পরবর্তীতে পঞ্চম সংশোধনীর মাধ্যমে বলা হলো যে তারা হলো অবসর পরবর্তী বিচারিক এবং আধা বিচারিক পদে অধিষ্ঠিত হতে পারবে এবং হাইকোর্ট বিভাগ থেকে অবসরের পরে আপিল বিভাগে ওকালতি করতে পারবে। কারণ পঞ্চম সংশোধনী বাতিল হয়েছে এবং পঞ্চম সংশোধনীর মাধ্যমে বিচারকদেরকে যে অবৈধ সুযোগ করে দেওয়া হয়েছিল সেটা কিন্তু এখনো কিছু অক্ষত রাখা। এই জায়গায় আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, এই যে অবৈধ সুযোগ করে দেয়া হলো, এর লক্ষ্য উদ্দেশ্য কি ছিল এবং সেটা দেশের স্বার্থ বিরোধী বা সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে পরিবর্তন করে এই কাজটা করা হলো, তাতে লাভটা কি, কার লাভ, কার কি করতে কি প্রয়োজনে কার লাভ? এটা হচ্ছিল যে বিচারকদেরকে সকল প্রকার মানে এই যে কলুষ মুক্ত রাখার জন্য, প্রলোভনের ঊর্ধ্বে রাখার জন্য। এটা পৃথিবীর বিভিন্ন দেশে থাকে এবং আমাদের দেশে, পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের দেশেও কিন্তু আমাদের যে উচ্চ আদালতের বিচারকরা তাদের হলো যে বেতন, যে অবসর পরবর্তী বেতনের সমপরিমাণ তিনি পেনশন পান। অন্য কোনো সার্ভিসে কিন্তু এটা নাই এবং পৃথিবীর অন্যান্য দেশে আছে। তো ওনাদেরকে তো মানে প্রলোভনের ঊর্ধ্বে রাখার জন্য এবং অবসর পরবর্তী যেন ওনারা কোনো ধরনের ফিনান্সিয়াল ক্রাইসিস যেন না হয় সেজন্য তাকে বেতনের সমপরিমাণ তাকে পেনশন দেওয়া হচ্ছে। এরপরে এখন আমি তো বললাম যে বিচারিক বা আধা বিচারিক পদে নিয়োগের জন্য যোগ্য করা হয়েছে। আচ্ছা, যোগ্য করা হলো, সেখানেও যদি তারা যদি সীমিত থাকতেন তাহলেও আমরা প্রশ্ন তুলতাম না। আমরা দেখলাম যে এই যে আমাদের যে এই প্রধান বিচারপতি ছিল খায়রুল হক, পতিত সরকার পরপর 3 মেয়াদে তাকে আইন কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছিল, 9 বছরের অধিক সময় ধরে। এবং আপনি হলো আইন কমিশন হচ্ছিল একটা গবেষণাধর্মী প্রতিষ্ঠান। আমি নিজেও আইন কমিশনের সেক্রেটারি ছিলাম এবং আইন কমিশনের সেক্রেটারি হিসাবে আমি ইউনাইটেড কিংডমের আইন কমিশন এবং হচ্ছিল কানাডিয়ান আইন কমিশন আমি ভিজিট করেছি এবং সেখানে আমরা দেখেছি হচ্ছিল যে কানাডাতে আমি দেখেছি যে আইন কমিশনের চেয়ারম্যান পদে হলো বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, একজন মহিলা, এবং তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আর যুক্তরাজ্যে অর্থাৎ ইউনাইটেড কিংডমে আমি দেখেছি যে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে একজন আইনজ্ঞ। তাহলে আপনি দেখেন যে আমাদের এখানে বিচারকদেরকে, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারকদেরকে বারিত করা হয়েছে। এখন পতিত সরকার তারা যেহেতু খায়রুল হক দ্বারা বেনিফিটেড হয়েছে, তাদের পক্ষে রায় দিয়েছেন এবং তার রায়ের কারণেই তারা তাদের অবৈধ শাসনকে তারা দীর্ঘায়িত করতে পেরেছে, সেজন্য তাকে পুরস্কার স্বরূপ 9 বছর রেখেছে। এখন বর্তমান যারা এই যে অন্তর্বর্তী সরকার, এনারাও এসে কি করলেন, এনারাও আইন কমিশনের চেয়ারম্যান পদে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারককে নিয়োগ দিলেন। সেটা তো যে সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন, বিকজ ল কমিশন ইজ নট এ জুডিশিয়াল আর কোয়াজি জুডিশিয়াল বডি। এটা তো একটা রিসার্চ ওরিয়েন্টেড অর্গানাইজেশন, গবেষণা করবে। এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা আইনজীবী বা অবসরপ্রাপ্ত আপনি অধস্তন আদালতের বিচারক বলতে পারেন। অধস্তন আদালতের বিচারকরা ওরা যে বিচার কার্য পরিচালনা করে সেটা এরা কোর্ট অফ ফ্যাক্টস, যে ফ্যাক্টস এবং আইনের বিশ্লেষণ করে তারা বিচার কার্য পরিচালনা করে। আর উচ্চ আদালত সংবিধান এবং আইনের বিশ্লেষণ করে বিচার কার্য পরিচালনা করে। তাহলে আমাদের যে বাস্তব সমস্যা কি এবং কোন কোন ক্ষেত্রে সংস্কার দরকার, এটা যে অধস্তন আদালতের বিচারকরা যতটুকু বুঝবে বা একজন প্র্যাকটিসিং লয়ার যতটুকু বুঝবে, উচ্চ আদালতের বিচারক তো ততটুকু তো বুঝবে না। এবং সংবিধানে তো এটা যে করা যে হয়েছিল, এটা তো সংবিধানের উদ্দেশ্য তো মহৎ, এবং মহৎ উদ্দেশ্য নিয়েই কিন্তু সংবিধানে এটাকে বারিত করা হয়েছিল। তারপরে আমরা দেখলাম যে পতিত সরকার যেভাবে তারা যে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে যেভাবে লোকজনকে নিয়োগ দিয়েছে বা তাদের অনুগত বা তাদের প্রতি যে বাধ্যগত লোকজনকে নিয়োগ দিয়েছে, এনারাও কিন্তু একই ধরনের করছেন। তারপরে আপনি দেখেন যে আমাদের সংবিধানে বলে দেওয়া আছে যে আপনি যদি উচ্চ আদালতের যে বিচারক নিয়োগের ক্ষেত্রে সেখানে বলা হয়েছে যে একটা মানে সাবজেক্ট টু ল মেড বাই পার্লামেন্ট, মানে এখানে বলা আছে যে এনি আদার কোয়ালিফিকেশন অ্যাজ মে বি প্রেসক্রাইব বাই ল মেড বাই পার্লামেন্ট। অর্থাৎ উচ্চ আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রে সংসদ কর্তৃক প্রণীত আইনের দ্বারা শিক্ষাগত যে যোগ্যতা বা অন্যান্য যে যোগ্যতা নির্ধারণ করবেন, ওই যোগ্যতা অনুযায়ী আপনি বিচারক নিয়োগ করবেন। এনারা ক্ষমতাসীন হওয়ার পরে ওনারা 23 জন বিচারক নিয়োগ দিলেন কোনো ধরনের আইন না করে। এখন ওনারা আইন করার উদ্যোগ নিয়েছেন। এত তো তাড়াহুড়ার তো কোনো দরকার ছিল না, কি এত প্রয়োজন ছিল যে আমাকে 23 জন বিচারক নিয়োগ দিতে হবে। এখন আপনারা দেখেন যে আমাদের যে পতিত সরকার তারা যে বিচারক নিয়োগ দিয়েছে, আইনজীবী থেকে যাদের নিয়োগ দিয়েছে অথবা অধস্তন আদালত থেকে যাদেরকে নিয়োগ দিয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে দেখা গিয়েছে যে আইনজীবী ক্ষেত্রে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তাদের যে রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে। আর অধস্তন আদালতে বিচারকদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে কিন্তু আপনার জ্যেষ্ঠতা লঙ্ঘনের ঘটনা, আমি শেষ করছি, জ্যেষ্ঠতা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এখন আপনি যদি ধরেন জ্যেষ্ঠতাটা পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক এটা নির্ধারণ করে দেওয়া হয়, জ্যেষ্ঠতা নির্ধারণের পরবর্তী আপনার এসিআরে যদি কোনো ধরনের যদি অ্যাডভার্স রিমার্কস যদি না থাকে, তাহলে আপনাকে কিন্তু সুপারসিড করার কোনো ধরনের সুযোগ নাই। ওনারা যখন অধস্তন আদালতের
থেকে যাদেরকে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সুপারসেশন ঘটেছে, এবং এই সুপারসেশনের জন্য দায়ীকে অর্থাৎ জ্যেষ্ঠতা লঙ্ঘন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি এবং আইনমন্ত্রী। এবং আমি বলি যে তারা যে এই যে একজন বিচারকের অধিকার হরণ করে তার কনিষ্ঠকে যে আপনি যে বিচারক হিসাবে যে নিয়োগ দিলেন, আপনার সামারি থেকে এই ধরনের ব্যাখ্যা আছে নাকি যে আমি ওরা 206 জনকে অতিক্রান্ত করেও কিন্তু 205 জনকে অতিক্রান্ত করে 206 নম্বরকে ওনারা উচ্চ আদালতের বিচারক পদে নিয়োগ দিয়েছেন। তাহলে সেখানে কি সামারিতে লেখা ছিল যে এই 205 জন এই কারণে তার চেয়ে হচ্ছিল নিম্ন যোগ্যতা সম্পন্ন, ওই জন্য আমি নিয়োগ দিয়েছি। ওই জন্য আমি বলছি যে এই নিয়োগ প্রক্রিয়ার সাথে যারা জড়িত এদের সারা জীবনের পুণ্য যদি থেকে থাকে এই একটা অন্যায়ের কাছে সমস্ত পুণ্য তাদের বিলীন হয়ে জি, যাচ্ছে। ইকতেদার আহমেদ, আমরা এ বিষয়ে হয়তো যদি সুযোগ পাই তাহলে আমরা আরও শুনবো। আমরা একটু আজিজের কাছে শুনতে চাই। বিএনপি বলেছে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আসলে বাংলাদেশে অনেকটা যে এক ব্যক্তির শাসন চলার একটা বিপরীতে একটা দারুণ একটা অবস্থান বলে এটা অনেকের কাছে নন্দিত চিন্তাভাবনা বলে গণ্য হচ্ছে। তবে এই যে সংবিধান সংস্কার কমিশন যে প্রতিবেদন করেছে সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কথা মনে হয় বলা হয়েছে। এই যে এখানে আমি যে বিষয়টি জানতে চাই, নানা প্রস্তাবনার পরেও বিএনপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে একজন ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এইটা বাস্তবায়ন আসলে কতটা সম্ভব হবে, এবং এটা বাস্তবায়ন হলে কী রকমের একটা আমাদের দেশের রাজনৈতিক পরিবর্তন আসতে পারে? না দেখেন, এটা অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্র, রাজনৈতিক দল, কমন সবাই এটা একমত হয়েছে এবং সংস্কার কমিশন, সুতরাং এটা পাশ হবে। আমার কথা হচ্ছে যে একদম আমি বরাবরই বলতাম যে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে, আমি বলেছি সংবিধান তাকে ফ্যাসিস্ট তৈরি করেছে। কারণ 15 বছরে অন্যায় ইলেকশন, কারণ হচ্ছে ক্ষমতা তার হাতে এককেন্দ্রিক ছিল, এই এককেন্দ্রিক ভাঙা হয়েছে। এবারের যে প্রস্তাব এসেছে, অর্থাৎ যে ব্যক্তি, অর্থাৎ শেখ হাসিনা সরকারে ছিল, যে সরকারি দল যে মেজরিটি পেয়েছে তার প্রেসিডেন্ট, তিনি সংসদীয় দলের প্রেসিডেন্ট, তিনি রাষ্ট্রীয় প্রধান, সরকার প্রধান, এবং এই সরকার প্রধানের পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি সহ কেউ কিছু করার নেই। সুতরাং তিনি ফ্যাসিস্ট হয়ে গেছেন। হ্যাঁ, তো এটা কিন্তু এবারের সংস্কার কমিশন বলেছে এক ব্যক্তি, অর্থাৎ এই 3টে পদে 3 ব্যক্তি হতে হবে, এক ব্যক্তি নয়। সুতরাং এইটা যদি আপনার ফাইনালি অনুমোদন হয়, এক ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হবে না, এটা আছে। কিন্তু এক ব্যক্তি প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি রাজনৈতিক দলে থাকতে পারবেন, প্রধান হতে পারবেন না, সংসদ দলেরও প্রধান হতে পারবেন না। তাহলে এটা চেক অ্যান্ড ব্যালেন্স কিন্তু থাকে, এককেন্দ্রিক সরকার থাকবে না। এটা তো ভালো জিনিস, এটা তো হলে তো আমরা মনে করি রাজনৈতিক অঙ্গনে এটা উপকৃত হবে। তবে একটা জিনিস আছে, ধরেন আমি একটি প্রধানমন্ত্রী, একটি দলের প্রধান, আমি 2বার প্রধানমন্ত্রী হলাম, তারপরে আমার ওয়াইফ হলো, তারপরে আমার ছেলে হলো, তারপরে আমার মেয়ে হইলো, এইভাবে ঘুরে ঘুরে আবার আমি হইলাম, লাভটা হলো কি? অর্থাৎ যে টার্গেট থেকে, যে লক্ষ্য থেকে এটা করা হয়েছে, সেই লক্ষ্য হচ্ছে যে উন্নত দেশে, যেসব দেশে গণতন্ত্র চর্চা আছে, হ্যাঁ, সেই দেশের যেভাবে হয় যে মূলত এক পরিবার থেকে, এক ফ্যামিলির থেকে যাতে নিয়ন্ত্রণ, মানে পুনরাবৃত্তি না ঘটে, এখান থেকে বেরিয়ে আসা, সেটা আমার মনে হয় যদি সেই লক্ষ্যে আমরা যেতে পারি তাহলে আমরা নিরঙ্কুশ বেনিফিটটা পাবো। তবে আমি মনে করি যে প্রস্তাবটা আছে এতে কিন্তু রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসবে। জি, আমরা সংবিধানে, আপনি বলছিলেন যে সংবিধান ফ্যাসিস্ট করেছে পতিত সরকারের প্রধান শেখ হাসিনাকে, এবং তিনি ফ্যাসিস্ট হননি। আপনার এই কথা নিয়ে আমরা পরবর্তী আলোচনায় ফিরব। না, তিনি ফ্যাসিস্ট হয়েছেন, কিন্তু সংবিধান তাকে ফ্যাসিস্ট করেছে। সুযোগ করে দিয়েছে, নিয়ে একটু আলোচনা করব। আমরা আবারও একটা বিরতি নিচ্ছি, আশা করি সঙ্গে থাকবেন। আমরা বিরতির পরে আবার আলোচনায় ফিরছি। স্বাগত জানাচ্ছি আবার, আপনারা দেখছেন টেবিল টক, কথা বলছি সংস্কার নিয়ে। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর মাহবুবুল্লাহ, আছেন ইকতেদার আহমেদ এবং সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আমরা বলছিলাম, একটু আগে আলোচনা হচ্ছিল যে সংবিধান পতিত সরকারের প্রধান
মন্ত্রী যিনি ছিলেন তাকে ফ্যাসিস্ট করেছে, তিনি হননি। এই বিষয়টা নিয়ে আমরা একটু ছোট আলোচনা করবো। আমরা এই পর্বে খুব অল্প সময় পাবো। ডক্টর মাহবুবুল, আমি আপনার কাছে এই আলোচনার প্রথমে আসতে চাই যে ধর্মনিরপেক্ষতার বিষয়টি নিয়ে সম্ভবত আপনি বলতে চাচ্ছিলেন যে ধর্মনিরপেক্ষতা যদি তুলে দেওয়া হয় সংবিধান থেকে, তাহলে কি হতে পারে, সুবিধা অসুবিধা ভালো মন্দ, এই বিষয়ে শুনুন, আমরা আলোচনা কিন্তু খুব সংক্ষিপ্ত সময় পাবো। ধর্মনিরপেক্ষতা নিয়ে যথেষ্ট বিতর্ক এই দেশে হয়েছে জি। এবং অনেকে মনে করেছে যে ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা, এবং শেষ পর্যন্ত এই প্রিন্সিপাল, এই নিয়ম নীতিটা আমাদেরকে ধর্ম সম্পর্কে উদাসীন করতে প্রণোদিত করে। তো এইসব কারণে অনেকে এটার সমালোচনা করেছেন এবং এটার পরিবর্তন চেয়েছেন। এবং শুধু ধর্মনিরপেক্ষতাবাদীরাও তারাও কিন্তু, আমি যতদূর আমার পড়াশোনা আছে এই সেকুলারিজম নিয়ে এবং এ নিয়ে, সেটা দেখেছি, তারাও বলছেন সেকুলারিজম ইজ ইন এ ক্রাইসিস। ইন্ডিয়ান স্কলার্সরা এবং ফরেন স্কলার্সরা তারা সবাই বলেছেন। এবং এটা যে ক্রাইসিস, ভারতে দেখেন, ভারতের সংবিধানেও কিন্তু ধর্মনিরপেক্ষতা আছে। জি। এবং ধর্মনিরপেক্ষতাটা যোগ হয়েছে ভারতের সংবিধানে সম্ভবত 65 সালে। অ্যাকচুয়ালি প্রাথমিকভাবে এটা তাদের সংবিধানের অংশ ছিল না, এই যে মিসেস গান্ধী এটা যোগ করেছেন। তো যাই হোক, এখন কি দেখছি আমরা, এই ধর্মনিরপেক্ষতা থাকা সত্ত্বেও ভারতে কি হিন্দুত্ববাদের উত্থান হয়নি? চরম সাম্প্রদায়িক একটা রাজনৈতিক ব্যবস্থার উদ্যোগ হয়নি? এমন অবস্থা যে তারা এখন মসজিদ গুড়িয়ে দিচ্ছে বুলডোজার দিয়ে, এই ধরনের ঘটনাগুলো ঘটছে। চরম ধর্মীয় অসহিষ্ণুতা ভারতে আমরা লক্ষ্য করছি। কাজে সংবিধানে আপনি কিছু লিখলেই যে সেটা বাস্তবায়িত হবে, এটা মনে করার কোনো কারণ নাই। এটা সমাজদেহের মধ্যে কিছু রোগ থাকে, কিছু সীমাবদ্ধতা থাকে, কিছু দুর্বলতা থাকে, যে কারণে এই ধরনের প্র্যাকটিসগুলো, এই ধরনের মানে যেটাকে বলে অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত প্র্যাকটিসগুলো হয়। এখন আসেন যেটা প্রস্তাব করা হয়েছে যে প্লুরালিজম, বহুত্ববাদ। তো এই বহুত্ববাদ নিয়েও কেউ কেউ আপত্তি করেছেন যে এটা ইসলাম বিরোধী বহুত্ববাদ কথাটা। কেন বলছে? আমার মনে তারা ভুল করছেন। সেটা হচ্ছে ইসলামে যে একত্ববাদ, সেটা হচ্ছে স্রষ্টার একত্ববাদের কথা। আর এখানে যে বহুত্ববাদ, এই বহুত্ববাদ হচ্ছে বহু মতের, বহু পথের, বহু দলের বহুত্ববাদ, প্লুরালিজম যেটা ইংরেজিতে আছে। এবং এই প্লুরালিজমের উপরে গণতান্ত্রিক দেশগুলোতে, উন্নত গণতান্ত্রিক দেশগুলোতে এবং আমাদের দেশেও আমরা প্লুরালিজমকে কিন্তু ওয়েলকাম করি। তো সেই জন্য আমার মনে হয় এই প্রস্তাবটা, আমি মনে করি একটু বুদ্ধিদীপ্ত প্রস্তাবই হয়েছে বলে আমার ধারণা। জি, ঠিক আছে। এবার আজিজ, আপনি বলছিলেন যে পতিত সরকারের প্রধান তিনি ফ্যাসিস্ট ছিলেন না, বা তিনি ফ্যাসিস্ট নন, সংবিধান তাকে ফ্যাসিস্ট করেছে। প্রশ্ন হচ্ছে যে সংবিধান তো তারা বারবার পরিবর্তন করেছে তাদের নিজেদের মতো করে, নিজেদের পথ করে নেওয়ার জন্য, সুবিধা পাওয়ার জন্য। তো সেক্ষেত্রে সংবিধান তাকে কিভাবে ফ্যাসিস্ট করেছে, ব্যাখ্যা কি? না, ব্যাখ্যা হলো যে এটা কিন্তু মূলেই সংবিধানে ছিল এবং সব সরকার এটাকে এনজয় করেছে। অর্থাৎ এক ব্যক্তি কেন্দ্রিক দল, এক কেন্দ্রিক ব্যক্তি কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থাপনা, এটা করেছে। আমি এই জন্যে বলছি যে সংবিধানে এই সুযোগটা ছিল এবং এই সুযোগে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে। ওকে, বুঝতে পেরেছি। আমরা এখানে আলোচনা শেষ করবো। যাবার আগে আরেকটু কথা বলবো ইকতেদার আহমেদের কাছে। ওনার সাথে আমি জানতে চাই যে এই যে আমরা সংস্কার করছি, জুলাই বিপ্লব, 5ই আগস্টের যে পরিবর্তন, তারপরে আমাদের বর্তমান অবস্থায় এত সংস্কার কমিশন গঠন, সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাবনা দেয়া, তারপরে আরও পরিবর্তনের যে সমস্ত চিন্তা ভাবনা, এবং গত 6 মাসে যা হলো, তাতে আমি আপনার কাছে সংক্ষিপ্তভাবে জানতে চাই যে দেশের সামগ্রিক প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে কি পরিবর্তন এসেছে এবং কি পরিবর্তন আসতে যাচ্ছে, কি মনে করেন আপনি? আপনি দেখেন যে প্রান্তিক জনগোষ্ঠী যারা দেশের কৃষক বা আর দেশের প্রবাসে যে কর্মরত শ্রমিক, কৃষক এবং প্রবাসী কর্মরত শ্রমিক, এরাই কিন্তু আজকে দেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে। এখন যে কৃষকের কৃষি উৎপাদনের কারণে এটাকে ইম্পোর্ট সাবস্টিটিউট বলা হয়, আমাকে খাদ্যশস্য আমদানি করতে হয় না। এবং দেখা যাচ্ছে যে আমাদের যে সকল আমরা কনজিউম করি যে খাদ্যশস্য, অধিকাংশই আমাদের অভ্যন্তরীণভাবে উৎপাদিত হচ্ছে। আর এই যে প্রবাসী কর্মরত শ্রমিকরা বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, এই টাকা পাঠানোর কারণে এটা কোনো ধরনের এই টাকাটা যে আসতেছে, এটা ইট ইজ নেট আর্নিং ফর দি কান্ট্রি। এরাই কিন্তু আমাদের অর্থনীতিকে সচল রেখেছে। তো ওদের জন্য তো কোনো ধরনের এই যে ওনাদের তো 5 মাস হয়ে গেল, এদের জন্য তো কোনো ধরনের কোনো মানে এই প্রণোদনামূলক ব্যবস্থা বা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এখন পর্যন্ত যা হয়েছে
তাতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে খুব বেশি একটা কোনো পরিবর্তন আসেনি এবং এতে কোনো পরিবর্তন ছোঁয়া লাগেনি, তাই তো? তো সেক্ষেত্রে আমরা আরও আলোচনা করব, আরও অনেক বিষয় নিয়ে আলোচনার প্রয়োজন ছিল, কিন্তু আসলে আমাদের হাতে একদম সময় নেই। আমরা শেষ করব। সুপ্রিয় দর্শক, টেবিল টকের আজকের আলোচনা এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে এই অনুষ্ঠানে আগামী কোনো অতিথি নিয়ে, আগামী পর্বে আরও কোনো অতিথি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, এশিয়ান টিভির সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।